to an unforgettable night. সাল 1963। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী জন প্রফিউমো 19 বছর বয়সী মডেল ও নৃত্যশিল্পী ক্রিস্টিন কেলারের সঙ্গে গোপন সম্পর্ক। কিন্তু সমস্যা শুরু হয় যখন জানা যায় একই সময়ে কেলার সম্পর্ক রেখেছিলেন ইভজেনি ইভানভ নামের এক সোভিয়েত নৌ অফিসার ও গুপ্তচরের সঙ্গে। এই প্রেম ঘটিত ত্রিভুজ রাজনীতির বাইরের এক অনৈতিক সম্পর্ককে কেবলই গুজবের বিষয় রাখেনি, বরং রাষ্ট্রীয় নিরাপত্তা প্রশ্নে বড় ধরনের উদ্বেগ তৈরি করে সে সময়। ভিত কাঁপিয়ে দেয় ব্রিটিশদের, কারণ কেলারের মাধ্যমে সোভিয়েত গোয়েন্দারা ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রীর কাছ থেকে গুরুত্বপূর্ণ সামরিক তথ্য পেয়ে যায়। জন প্রফিউমো সংসদে মিথ্যা বলে প্রথমে সম্পর্ক অস্বীকার করলেও পরে স্বীকার করতে বাধ্য হন। তিনি পদত্যাগ করেন এবং রাজনীতির মঞ্চ থেকে সরে দাঁড়ান। এই কেলেঙ্কারি কনজারভেটিভ পার্টির ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে এবং পরবর্তী নির্বাচনে তারা ক্ষমতা হারায়। এই যে পুরো ঘটনাটি ঘটল, এটি ঘটানোর পুরো প্রক্রিয়াকে বলা হয় হানি ট্র্যাপ। সালাম, নমস্কার, আদাব। আপনারা দেখছেন ডিবিসির সাপ্তাহিক বিশেষ আয়োজন নেটিজেন ভার্সেস সিটিজেন। সঙ্গে আছে আব্দুল্লাহ ইরা। অনুষ্ঠানটি নিবেদন করছে রেডি ডিটারজেন্ট পাউডার। সম্প্রতি দেশের এক উঠতি মডেলের বিরুদ্ধে ওঠা অভিযোগ আবারও জনমনে হানি ট্র্যাপ শব্দটিকে ফিরিয়ে এনেছে। সমাজে এই শব্দটির ব্যবহার যত দ্রুত জনপ্রিয় হচ্ছে, তার অন্তর্নিহিত অর্থ ততটাই ভয়াবহ। হানি ট্র্যাপ বলতে বোঝায় এমন একটি কৌশল যেখানে প্রেম, প্রলোভন বা যৌন আকর্ষণের ছলে কাউকে ফাঁদে ফেলে তার কাছ থেকে গোপন তথ্য, অর্থ, প্রভাব কিংবা সুবিধা আদায় করা হয়। যিনি এই ফাঁদ পেতে থাকেন তিনি সাধারণত অত্যন্ত কৌশলী এবং আবেগ নির্ভর পরিস্থিতি গড়ে তোলার মাধ্যমে নিজের উদ্দেশ্য সাধনের পথে এগিয়ে যান। ইতিহাস ঘাটলে দেখা যায় এই কৌশল একেবারেই নতুন নয়। প্রাচীন যুগে বাইবেলের সামসনের সঙ্গে ডেলিলার সম্পর্ককে অনেকেই হানি ট্র্যাপের প্রথম উদাহরণ হিসেবে দেখেন। তবে আধুনিক ইতিহাসে, বিশেষত গোয়েন্দা কর্মকাণ্ডে এর ব্যবহার ব্যাপকভাবে দেখা গেছে। ঠান্ডা যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের কেজিবি সংস্থা শেক্সপিওনাজ নামে একটি আলাদা বিভাগই চালু করেছিল, যেখানে নারীদের প্রশিক্ষণ দিয়ে বিদেশি কর্মকর্তাদের সঙ্গে সম্পর্ক তৈরি করে তাদের কাছ থেকে রাষ্ট্রীয় গোপন তথ্য জোগাড় করা হতো। একইভাবে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদও 1960 সালে অ্যাডলফ আইকম্যানের অবস্থান শনাক্ত করতে হানি ট্র্যাপ কৌশল প্রয়োগ করেছিল। ব্রিটেনে ক্রিস্টিন কেলার কাণ্ড কিংবা ফ্রান্সের মাতাহারির ঘটনা এই কৌশলের রাজনৈতিক ও সামরিক প্রভাব কতটা গভীর হতে পারে তার উদাহরণ হিসেবেই আলোচিত হয়ে আছে। বাংলাদেশে যদিও দীর্ঘদিন ধরে এই ধরনের ঘটনা গোপনে থেকে গেছে, তবে বর্তমানে সাইবার জগতের প্রসার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের সহজলভ্যতা হানি ট্র্যাপকে এক নতুন মাত্রায় পৌঁছে দিয়েছে। এখন আর শুধু গোপন ভিডিও বা প্রণয়ের সম্পর্ক নয়, বরং হ্যাকিং, স্ক্রিন রেকর্ডিং, ব্ল্যাকমেইল, এমনকি আর্থিক লেনদেন পর্যন্ত এই কৌশলের অংশ হয়ে দাঁড়িয়েছে। অনেক সময় দেখা যায় ফেসবুক বা ইনস্টাগ্রামে ব্যবহারে অনভিজ্ঞ ব্যবহারকারীদের ফাঁদে ফেলে প্রণয়ের সম্পর্ক গড়ে তোলা হয়। এরপর ভিডিও কলে অন্তরঙ্গ মুহূর্ত স্ক্রিন রেকর্ডিং করে সেই ফুটেজ ব্যবহার করে অর্থ আদায় কিংবা তথ্য দাবি করা হয়। ব্যক্তির মানসিক বিপর্যয়, আত্মহত্যার প্রবণতা, সামাজিক সম্মানহানি এসব তো আছেই। পাশাপাশি এটি একটি প্রতিষ্ঠানের তথ্য সুরক্ষা বা একটি রাষ্ট্রের কূটনৈতিক অবস্থানকেও ক্ষতিগ্রস্ত করতে পারে। অনেক সময় দেখা যায় সামান্য আবেগের জায়গা থেকে কেউ এমন সম্পর্কে জড়িয়ে পড়ে যা পরবর্তীতে ব্ল্যাকমেইলের কারণ হয়ে দাঁড়ায় এবং তার পরিণাম হয় ভয়াবহ। বর্তমানে বিষয়টিকে একটি সাইবার অপরাধেরই অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে। শুধু সম্পর্কের মোড়কে নয়, বরং এটি যখন একটি পরিকল্পিত সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের অংশ, যার লক্ষ্য তথ্য, অর্থ কিংবা প্রভাব অর্জন। বিভিন্ন রাষ্ট্র ইতিমধ্যে এ বিষয়ে নিজেদের কর্মকর্তাদের প্রশিক্ষিত করছে এবং সাধারণ মানুষকেও ডিজিটাল সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এই ধরনের প্রতারণার বিরুদ্ধে সাবধান করা হচ্ছে। হানি ট্র্যাপ এখন আর কেবল একটি প্রণয়ের গল্প নয়, এটি প্রতারণার একটি পরিশীলিত কৌশল, যেখানে সম্পর্ক, আস্থা ও আবেগকে হাতিয়ার বানিয়ে অন্যের দুর্বলতাকে কাজে লাগানো হয়। এই বাস্তবতায় আমাদের প্রত্যেকেরই প্রয়োজন আরও সতর্ক ও সচেতন থাকা, বিশেষত ডিজিটাল যুগে যেখানে প্রতিটি সম্পর্কই কখনো সত্য, কখনো ফাঁদ।
আজ আমাদের আলোচনার বিষয় হানি ট্র্যাপ, প্রেমের ফাঁদের একাল সেকাল। দর্শক, আজকে আমাদের সঙ্গে নেটিজেন হিসেবে আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার সুমাইয়া আজিজ এবং সিটিজেন হিসেবে আছেন সমাজবিজ্ঞানী অধ্যাপক ডক্টর নেহাল করিম। আজকের এই আয়োজনে আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। শুরু করতে চাই সিটিজেন হিসেবে সুমাইয়া আজিজ। আমাদের যে এই বিষয়টি আপনি প্রতিবেদন দেখছিলেন, আপনি একটু আমাদের বলবেন যে হানি ট্র্যাপের বিষয়ে আপনার এই নেট দুনিয়ায় কি কি অভিজ্ঞতা তৈরি হয়েছে, যে ঘটনা সামনে এসছে নতুন করে, সেই ঘটনার পাশাপাশি আর কোনো ঘটনা আপনার হানি ট্র্যাপ প্রসঙ্গে যদি একটু বলতেন আপনার অভিজ্ঞতার কথা। ধন্যবাদ আপনাকে। আসলে হানি ট্র্যাপ কনসেপ্টটা কিন্তু অনেক, আপনি যেমন বলছেন, ইটস আ ভেরি ওল্ড কনসেপ্ট। এটার মূল কথাটা যদি আমরা বলি, এটা বাট ইটস আমাদের সমাজে একদম অহরহ প্রচলিত একটা বিষয়, যে বিশ্বাসকে অস্ত্র বানিয়ে সম্মানটাকে জিম্মি করা। ইন ওয়ান ওয়ার্ড আমি যদি বলি, তো এই জিনিসটা আসলে আমাদের যে আইন ব্যবস্থাটা আছে, এটাতে আমরা দেখি যে অহরহ আপনারা শুনবেন যে চাঁদাবাজি হচ্ছে, হয়তো প্রতারণা হচ্ছে, এটা হচ্ছে ওটা। তো এই জিনিসগুলো কিন্তু, এই হানি ট্র্যাপে যে কনসেপ্টটা, এগুলো সব পরে কিন্তু ওই অপরাধগুলোর আন্ডারেই পড়ে যায়। বাট হানি ট্র্যাপটা রিসেন্টলি যেভাবে হাইলাইট হয়েছে, যে আমরা জানি যে একজনকে অ্যারেস্ট করা নিয়ে আমাদের বাংলাদেশে খুব আলোড়ন সৃষ্টি করেছে। আপনি যদি একটু পিছিয়ে যান, গত বছরই কিন্তু আরেকটা ইনসিডেন্ট হয়েছিল, যে আমাদের সাবেক এমপি আনাস সাহেবের যে হত্যাকাণ্ডটি হলো, ওখানেও কিন্তু হানি ট্র্যাপের কথাটা তখন খুব আলোচিত হয়েছিল। আমরা দেখি যে নেটের অহরহ মানুষ কাউকে হয়তো সাইবার বুলি করছে, বা আমরা এখন যেহেতু ইন্টারনেটটা খুব ইজিলি অ্যাভেলেবল বাংলাদেশের মানুষের কাছে, তো দেখা যায় যে খুব সহজেই মানুষ হয়তো আমাদের বিভিন্ন অ্যাপস, ডেটিং অ্যাপস বা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন কারণে পরিচয় যোগাযোগের সূত্র ধরে খুব ইজিলি মানুষ এই ফাঁদটায় পা দিয়ে দেয়। এবং এটা আমরা অহরহ আইনজীবী হিসেবে যেরকম ফেস করছি, একজন মহিলা হিসেবে ফেস করছি, একজন নাগরিক হিসেবে আমরা আশেপাশে দেখতে পাচ্ছি। তো এটা আমার কাছে মনে হয় যে ইটস আ ভেরি কমন টপিক, এবং এটা ইটস হাই টাইম যে আমরা আসলে এটার সম্বন্ধে সচেতনতাটা সব দিক থেকে বৃদ্ধি করি। সুমাইয়া আজিজ, আপনি যেসব বিষয় তুলে ধরলেন সেখান থেকে যেটি পেলাম, যে বেশ কিছু উদাহরণ ইদানিংকালেই আমরা পেয়েছি। এখনকার যে সৌদি যে কর্মকর্তা, তার সঙ্গে মেঘলার যে একটা হানি ট্র্যাপের প্রসঙ্গ ধরে আমরা খবর দেখছি, সেটাও আমরা ইদানিংকালে নিউজে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখেছি। কিন্তু আমার কথা হলো যে হানি ট্র্যাপের বিষয়টা কি আমরা, এটা তো একটা কৌশল, একটা গোয়েন্দা সংস্থারও কৌশল হয়ে থাকে বিভিন্ন দেশ থেকে তথ্য সংগ্রহের জন্য। এটা কি ব্যক্তি পর্যায়ে চলে গেল কিনা, মানে এটা কি একটা ক্রাইম পর্যায়ে চলে গেল কিনা? কোনো দেশ যদি তথ্য সংগ্রহের জন্য হানি ট্র্যাপ করে কোনো অন্য দেশে, সেটা তো তাদের বৈধ মানে পন্থা। তো এমনি ব্যক্তি যদি কোনো প্রতিষ্ঠানকে আক্রমণ করতে চায় বা কোনো ব্যক্তিকে আক্রমণ করতে হানি ট্র্যাপ করে, সেইটা কি আসলে মানে আইনে কি বলে? জি, যথাযথভাবে বলেছেন যে যেটা রাষ্ট্রীয়ভাবে যেটা ব্যবহার করা হয়, সেটা ইন্ডিভিজুয়াল রাষ্ট্রের একটা রাষ্ট্রনীতি থাকে। তো সেটার ব্যাখ্যাতে সেটার ব্যাখ্যাটা ডিফারেন্ট হয়। বাট এটা যখন ব্যক্তি পর্যায়ে নেমে আসে, একটা অস্ত্র হিসেবে মানুষকে জিম্মি করার একটা টুল হিসেবে ব্যবহার করা হয় কারো দ্বারা, তো তখন আমাদের বর্তমান বাংলাদেশের যে আইন আছে, আমাদের পেনাল কোডেই কিন্তু বলা আছে যে আপনার যদি প্রেম ভালোবাসা জড়িত কোনো ইস্যুতে দেখা যায় যে কেউ কাউকে ব্ল্যাকমেল করছে, আমাদের পেনাল কোডে 415 থেকে 420 ধারায় ক্লিয়ারলি বলা আছে যে এটা একটা আইনি অপরাধ, এবং এটা সাজা কিন্তু শুধুমাত্র জেল হাজত না, অর্থদণ্ড পর্যন্ত, সর্বোচ্চ অর্থদণ্ড দেওয়ার কথা বলা আছে। এখানে আপনার যদি আমাদের নারী শিশু যে আইনটা আছে, সেখানেও বলা আছে যে কোনো মহিলাকে যদি সেক্সুয়াল মডেস্টিটাকে অ্যাটাক করে কিছু করা হয়, সেটাও একটা আইনগত অপরাধ হিসেবে বিবেচিত হয়। শুধু তাই না, আমাদের যে বহুল আলোচিত ডিজিটাল নিরাপত্তা আইনটা আছে, এটাতে কিন্তু কঠোরভাবে বলা আছে যে আজকাল আপনি দেখবেন যে আপনি এক জায়গায় খেতে বসেছেন, ইটস ভেরি ইজি, একটা আপনার পাশের টেবিলে কে বসেছে, একটা স্ক্রিনশট, একটা ছবি তুলে নিচ্ছে, একটা ভিডিও ধারণ করছে, ওটা পরে পাবলিশ হয়ে যাচ্ছে। এরকম কয়েকটা ঘটনা আমি কয়েকটা পাবলিক ফিগারের কিছুদিন আগে ঈদের ছুটিতে দেখছিলাম, উনি পাবলিকলি এসে কমপ্লেন করেছে এটাতে। তো এই ধরনের ইস্যুগুলো, আপনার স্ক্রিন রেকর্ড হচ্ছে, আপনার স্ক্রিনশট নিয়ে রাখা হচ্ছে, আপনি কার সাথে কি মেসেজ করছেন, সেটাকে পরবর্তীতে একটা রিভেঞ্জফুল মানসিকতা নিয়ে ওটা হয়তো ছেড়ে দেওয়া হচ্ছে। সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের ক্ষেত্রে আমরা খুব এটা খেয়াল করি যে হয়তো তাদেরকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে তাদের থেকে কোনো সুবিধা নেওয়া হচ্ছে, তথ্য নেওয়া হচ্ছে ব্যক্তিগত একটা সিন্ডিকেট থেকে। তো এই ধরনের অপরাধগুলোর কিন্তু ডিজিটাল নিরাপত্তা আইনেও খুব কড়াভাবে 2018 সালে আমাদের যে আইনটা আছে, ওখানেও খুব কড়াভাবে বলা আছে যে আপনার এই ধরনের গোপনে ধারণকৃত ভিডিও, সেটা পাবলিকলি সার্কুলেট করা, কাউকে ব্ল্যাকমেল করা, এগুলো ডিজিটাল নিরাপত্তা আইনেও ধারা 25 থেকে 30 পর্যন্ত স্পেসিফিক্যালি কোন কোন অপরাধের সাথে সংগঠিত সাজাটা কি খুব বিস্তৃতভাবে বলা আছে।
তো আসলে আর অন টপ অফ ইট আপনি যদি সিভিল রেমেডিতে যান, এই যে একটা মানুষ সম্পর্কে আমরা নেট দুনিয়া ছড়িয়ে দিই যে অমুক এটা করেছে বা ওনার সাথে ওনার সম্পর্ক ছিল এটা করেছে, এটা করলে যেটা হয় পরবর্তীতে কিন্তু সেই যে ভুক্তভোগী ওনার কাছে সেই ডিফেমেশনের বা মানহানির যে উনি যেটা ফেস করেছে সামাজিকভাবে সেটারও উনি সিভিল ক্লেম করে এটা ভুক্তভোগী সেটা আদায় করে নিতে পারেন যার কাছ থেকে উনি এটা ফেস করেছেন। তো আমাদের আইনি প্রতিকার আসলে আইনের অনেকগুলো সেকশন এই সংক্রান্ত অপরাধকে অ্যাড্রেস করে দেওয়া আছে, সেটা ওকে, যথাযথভাবে আমরা 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 একটু ডক্টর নেহাল করিমের কাছে যেতে চাই। ডক্টর নেহাল করিম, আপনি আমাদের এই পর্বে সিটিজেন হিসেবে আপনি বলবেন যে আসলে হানি ট্র্যাপের প্রয়োগটা মানে আমাদের সমাজে যে কালচার থেকে হানি ট্র্যাপের প্রচলন, সেই জায়গায় আমাদের সমাজে আসলে হানি ট্র্যাপের প্রয়োগটা কি ডিজিটাল এই কনসেপ্টটার কারণে মানে এই প্রয়োগটা আরও ইজি হয়ে গেল কি না? আর হানি ট্র্যাপটা মানে হানি ট্র্যাপটা কি কারা কারা করতে পারে, কিভাবে হতে পারে, কারা ক্ষতিগ্রস্ত হতে পারে, এই বিষয়ে যদি বলতেন। ধন্যবাদ। খুব সময়োপযোগী একটা বিষয় বা প্রশ্ন। এটা বিশেষ করে কিছুদিন ধরে খুবই আলোচিত হচ্ছে। এই হানি ট্র্যাপটা কিন্তু মানে আমি যতদূর জানি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের থেকে এটা বেশি প্রচলিত। সেই সময় মানে গোয়েন্দাগিরি করার জন্য এরকম শত্রুপক্ষ মিত্রপক্ষ হানি ট্র্যাপ ব্যবহার করত। এখন আমি ওই ইউরোপের কথা বাদ দেই, শুধু যদি বাংলাদেশ কনটেক্সটে বলি, বাংলাদেশ কনটেক্সটে এটা কিন্তু অনেক হয়েছে, আগেও হয়েছে, এবং বিশেষ করে বিগত সরকারের অনেক মন্ত্রী এই হানি ট্র্যাপে পড়েছে। এখন ব্যাপারটা হয়েছে কি, আমরা বিজ্ঞান প্রযুক্তির উই আর অ্যাট দ্য পিক অফ সাইবার এজ। সঙ্গত কারণে যত সুবিধা পাবো সাইড বাই সাইড কিছু অসুবিধাও থাকবে। এখন এইটা এই বিজ্ঞান প্রযুক্তির উন্নতির কারণে আমরা অনেকে অনেক সুবিধা নিয়ে এটার কনসিকুয়েন্সটা বুঝি না বা বুঝতে চাই না, বুঝলেও এটা পরে বুঝি। এখন বাংলাদেশে এগুলো অনেক কিছু হয়েছে, তবে আমাদের সমস্যা হচ্ছে বাংলাদেশের মানুষের মধ্যে কোনো রকমের ভয়, কোনো রকমের লৌকিকতা বা কোনো রকমের সংকোচ কাজ করে না। বাংলাদেশে এটা 98% লোকের, কারণ তারা কোনো লজ্জাবোধ করে না কোনো অপরাধ করতে, কোনো কিছুতেই না। এবং এটা বাংলাদেশে কনটেক্সটে এই জন্য বলা যায় আমাদের সব ধরনের আইন আছে কিন্তু একটারও প্রয়োগ নেই। এই প্রয়োগ নেই বলে আমাদের প্রত্যেকের মধ্যে মানে সাহস বেড়ে গেছে যত্রতত্র এবং সব ধরনের অপরাধ করি। এই যে হানি ট্র্যাপ, এটা কি আমাদের বিগত সরকার মন্ত্রীরা পড়েছে না, শুনেছি না, জেনেছি না? পুলিশের ডিএমপি কমিশনার থেকে শুরু করে আরো অনেকে এটার মধ্যে ইনভলভ ছিল না? অ্যাকচুয়ালি হানি ট্র্যাপটা এটা কোনো ব্যক্তি বিশেষ বা কোনো বিশেষ পেশার না, এটা সব পেশাতেই আছে কম বেশি। এখন এগুলো চলতে থাকবে, এগুলোকে কোনো রকম মানে নিরাময় করা যাবে না বা প্রশমন করা যাবে না। এগুলি কিছু জিনিস আছে যে সমাজে, সব সমাজেই, শুধু বাংলাদেশ বলে না, এটা মানে ইউরোপ থেকে শুরু করে আমেরিকা, কানাডা, সব জায়গা মানে পাশ্চাত্য দেশে এগুলো আছে, এগুলো থাকবে। ডক্টর নেহাল করিম, আমরা যদি আপনার কাছে এই প্রশ্ন রাখি যে হানি ট্র্যাপের এটা অংশ হয় কি না, ধরেন সমাজে যে অসম আমরা দেখছি যে যে সুগার ড্যাডি বা এই ধরনের যে বিয়ের কালচার বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের যে কালচার তৈরি হয়েছে, সেইটাও কি একটা মানে পরবর্তীকালে যখন বিচ্ছেদ হচ্ছে, যেখানে অনেক অর্থকরীর একটা অভিযোগ তৈরি হচ্ছে, সেটাও কি একটা ট্র্যাপ বা এই ধরনের হানি ট্র্যাপ বলা যাবে সেগুলোকে? এগুলো বলা যাবে। এখন কথা হচ্ছে যে আমাদের বুঝতে হবে, সমাজটাকে বুঝতে হবে। মানুষ তো এখন আকাশ সংস্কৃতির দ্বারা অত্যন্ত প্রভাবিত, সেই সাথে মানুষের চোখ কান খুলে গেছে। এখন নতুন নতুন মানে উদ্ভাবন শক্তি বেড়ে যাওয়াতে আমাদের মনের মধ্যেও নতুন নতুন ভাবনা চিন্তা এসছে। কাজে এগুলোকে চরিতার্থ করার জন্য বা এগুলিতে সুখ খোঁজার জন্য মানুষ এই হানি ট্যাপ বলেন আর ওই সুগার ড্যাডি বলেন সবকিছু তো পড়ছে, যেগুলি নাকি আমরা পত্রিকা মাধ্যম বা গণমাধ্যমের মাধ্যমে জানতে পারছি সেটা কয়েকটা। এটা বাংলাদেশ যদি সার্ভে করে, আমাদের দেশে তো কোনো গবেষণা হয় না, তাহলে সর্বত্র এগুলি পাওয়া যাবে। এটা নতুন কিছু না, এটা আগামীতেও থাকবে, এটাকে সরকার আইন করে নিবারণ করতে পারবে না। আর আমি আগেই বলেছি শুরুতে, আমাদের বাংলাদেশের মানুষের মধ্যে ভয় ভীতি খুব কম।
মানে তারা কেউ আইন মানে না। আর যেহেতু আইনের প্রয়োগ নেই, সেই কারণে মানুষ ফ্রি স্টাইলে যত্রতত্র সামাজিক অপরাধ করে থাকে। ব্যারিস্টার সুমাইয়া, নেহাল করিম যেটি বলছিলেন, আপনি যদি বলেন যে এই যে মানে সমাজে এগুলো আমাদের যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টারটাও একটা দায়ী করছেন ডক্টর নেহাল করিম, আপনার কাছে কি মনে হয় যে আমাদের এই হানি ট্র্যাপের বিষয়টা শুধু আইন দিয়ে কি সম্ভব? মানে নিজেদের ব্যক্তিগত পর্যায়ে সতর্ক না হলে তো, আর হানি ট্র্যাপের যে কৌশল সেটি হলো যে কোনো সুন্দরী নারীকেই তো এই হানি ট্র্যাপের জন্য প্রধান মানে ব্যবহার করা হয় অনুষঙ্গ হিসেবে। সেইটা আসলে সতর্কতা ছাড়া তো এটা কমানো সম্ভব না, যে কেউ যে কারো হানি ট্র্যাপে পড়তে পারে। অ্যাবসলিউটলি। আমি একটা জিনিস বলবো যে হানি ট্র্যাপ আসলে একটা কনসেপচুয়াল থিওরিটিক নামটা শুনে মনে হয় এটা শুধু মনে হয় পুরুষদেরকে কেন্দ্র করে, একজন আপনি যেটা বললেন যে একটা সুন্দরী নারী একটা পুরুষকে ব্যবহার করে তার থেকে কিছু প্রতারণা করা বা একটা সুবিধা লাভ করে নেওয়া। বিষয়টা এরকম না। আমরা যখন লিগালি দেখি একটা ওমেনও কিন্তু শি ক্যান বি আ সাবজেক্ট টু আ হানি ট্র্যাপ। হ্যাঁ, সো এইটা কিন্তু জেন্ডার বেসড কোনো অফেন্স না। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা, প্রিভিয়াস যত ঘটনা আমরা দেখতে পাই সেখানে তো একজন নারীর এই মানে সম্পৃক্ততা বা নারীর ঘনিষ্ঠতা বা গোপন সম্পর্ক, সেগুলোর মধ্য দিয়ে তথ্য পাস বা কাউকে ট্র্যাপ করা, সেটাই তো আমরা পেয়েছি। মানে এর বাইরে কোনো উদাহরণ কি দিতে পারেন? এই ধরনের ইস্যু ব্যারিস্টার সুমাইয়া, বুঝিনি, সরি। আমি বলতে চেয়েছি যে আমরা যে পূর্বের যে ঘটনাগুলো দেখি সেখানে দেশের ক্ষেত্রেও যারা একে অপরকে হানি ট্র্যাপ করার চেষ্টা করেছে সেখানেও কোনো নারী সঙ্গ ছিল। মানে নারীদের দিয়েই কাউকে কাউকে মানে খুব বেশি কৌশলে তার কাছে তথ্য গ্রহণ বা মানে দেশের ক্ষেত্রে যেটা হয়, ব্যক্তিগত পর্যায়েও যে উদাহরণগুলো সামনে আসছে সেটাও কিন্তু নারীদের ক্ষেত্রে। জি বলুন আপনি। হ্যাঁ, এটা এটা বলা হচ্ছে এক্স্যাক্টলি। এটা হচ্ছে যে যেগুলো আমরা সামনে আসছি, আপনি জানেন যে আমাদের একটু তো আমরা বাংলাদেশ একটা মুসলিম রাষ্ট্র হিসেবে একটু হলেও আমরা যেহেতু মেজরিটি মুসলিম, আমরা একটু কনজারভেটিভ অ্যাটিটিউডটা ফলো করি। তো যে কারণে মহিলারা যখন সাবজেক্ট টু সাচ হ্যারাসমেন্ট হয়, ওনারা কিন্তু খুব কম সময়ের সামনে এসে বা এটা পাবলিকলি রিপোর্টেড হচ্ছে। দেয়ার আর মেনি, আমি বলবো যে প্রচুর পরিমাণে সরকারি কর্মকর্তা বলেন, প্রতিষ্ঠিত মহিলা ব্যবসায়ী বলেন, যারা কিনা বা বিভিন্ন প্রফেশনে আছেন, যারা বিভিন্ন সময় এই হয়রানিগুলোর কিন্তু ইট ইজ অ্যাবাউট, আমরা যে কনসেপ্টটাই যেটা যে একজন আপনার থেকে একজন সামাজিকভাবে একটু হয়তো উন্নত পর্যায়ে আছে এবং তার থেকে আইদার তাকে প্রতারণার মাধ্যমে ব্ল্যাকমেল করা বা কোনো ধরনের কোনো সুবিধা নেওয়া বা অনৈতিক কোনো একটা বেনিফিট চাওয়া তার কাছ থেকে। তো এই জিনিসটাতে নারী পুরুষ উভয়ই কিন্তু এই জিনিসটা হ্যারাসমেন্ট হচ্ছে। হয়তো সামনে আসছে পুরুষের ঘটনাগুলো, যে কারণে আমরা একটু হানি এবং নামটা শুনেই মনে হয় যেটা মনে হয় শুধু মহিলাদের হচ্ছে, বাট নো, এটা নারী পুরুষ নির্বিশেষে হচ্ছে। এবং একটা মজার জিনিস হচ্ছে যে আক্রমণের শিকার হতে পারে। সুমাইয়াজি, আপনি একটু বলবেন যে এই যে হানি ট্র্যাপটার মানে বিষয়টা এক্সারসাইজ লেভেলটা কি মানে একটা শ্রেণীর অর্থাৎ শীর্ষ ধনীদের মধ্যে বেশি থাকে বা শীর্ষ আমলাদের মধ্যে এটা করার মানে প্রতিপক্ষ হিসেবে কেউ করার আগ্রহ বেশি দেখায়, নাকি যে কোনো লেভেলে হতে পারে? এটা আসলে যে কোনো লেভেলে হতে পারে। আমি খুব ছোট্ট একটা এক্সাম্পল দিই যে একটা মেয়েকেও কিন্তু আমাদের অনেকগুলো, ইভেন আপনার একদম পার্শ্ববর্তী, আমি যদি কিছুদিন আগে সল্টলেক সিন্ডিকেট একটা ইন্ডিয়াতে ধরা পড়লো, সেখানেও বেশ কিছু বাংলাদেশি মেয়ে পাচার হয়ে গিয়েছে। এবং এটা কি ছিল যে একটা মহিলা বাংলাদেশ থেকে আপনার কিছু মেয়েদেরকে এরকম বিভিন্ন ধরনের আপত্তিকর ভিডিও করে তাদের ধারণ করে বিভিন্ন জায়গায় করে তাদেরকে আলটিমেটলি পাচার করে দিত বিভিন্ন সময় ভয়ভীতি দেখি। এটা একটা ইন্টারন্যাশনাল র্যাকেট ছিল। তো হানি ট্র্যাপের ক্ষেত্রে কিন্তু মহিলারা, অ্যাজ আই সেড, এটা সব শ্রেণীকে অ্যাট্রাক্ট করে এবং একটা বেনিফিটের একটা স্বার্থের কারণে এটাতে আসে। সো এটা নট অনলি যে শুধু টাকা পয়সা। এবং আপনি দেখবেন যে কিছুদিন আগে আপনি মডেল মেঘলার কথাটা বলছিলেন, সেটাও কি আমরা কোনো একটা পর্যায়ে হয় অর্থনৈতিক, না হলে পাওয়ার কেন্দ্রিক আর সোশ্যাল মিডিয়ার কারণে আমাদের দেখবেন যে গত 5-10 বছরে আমরা যদি আমাদের মেন্টালিটিটাকে একটু অবজার্ভ করি, মাস মেন্টালিটি হচ্ছে সবাই একটু রেকগনিশন চায়, সবাই একটু চায় যে আমি একটু ফেমাস হবো, আমি একটু পাওয়ারফুল হবো। তো এটা চরিতার্থ করে খুব ইজি ওয়ে হচ্ছে যে এই ধরনের ফেমাস মানুষগুলোকে হয়তো একটু মিস ইউজ করা গেলে আমি হয়তো একটু ইজিলি সামনে চলে আসতে পারি। তো এটা আসলে শুধু যে মানে প্রতারণা করা হচ্ছে বা এটা না, আপনি দেখবেন যে আমরা একদম শেষ পর্যায়ে আপনার কাছ থেকে একটা তথ্য নিয়ে আমরা ডক্টর নেহাল করিমের কাছে যাব। ব্যারিস্টার সুমাইয়া, এই ঘটনাগুলোর মধ্যে যেগুলো আমরা তথ্য পেলাম, সেই জায়গায় একজন যদি কোনো কারণে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, সে বিজনেসম্যান বা যে কোনো পেশাজীবী হতে পারেন, তিনি যদি এরকম হানি ট্র্যাপের শিকার হন, তার আসলে করণীয় কি থাকবে? প্রথম কথা হচ্ছে মানে তাকে যদি ব্ল্যাকমেইল করতে থাকে,
অ্যাবসলিউটলি উনাকে একটু সৎ সাহস জুগিয়ে, যদি উনি এটা শিকার হয়েই যায় আলটিমেটলি, প্রথম কথা আমি বলবো যে যে কোনো সম্পর্কে, অনলাইন বলেন অফলাইন বলেন এনিথিং, আমাদের এটা যে শুধু অনলাইনে হচ্ছে তা তো না, যে কোনো সম্পর্কে পার্সোনাল ব্যক্তিগত সচেতনতাটা খুব ইম্পর্টেন্ট। আপনি কি শেয়ার করছেন কার সাথে খুব ইম্পর্টেন্ট কতটুকু। আর আরেকটা ইস্যু হচ্ছে যে উনি যদি পড়েই যায় এই ধরনের কোনো সিচুয়েশনে, অবশ্যই উনাকে একটা জিডি ফাইল করতে হবে। এখানে সরকারিভাবে আমাদের অনেকগুলো সংস্থা আছে, আমাদের পুলিশের সাইবার সাপোর্ট আছে, আমাদের ডিজিটাল সিকিউরিটি এজেন্সি আছে, এগুলো কিন্তু 24/7 সার্ভিস এবং সরকারিভাবে ফ্রিতে প্রদান করা হয়। আপনার এখানে লিগাল এইড সার্ভিস আছে, আমাদের ন্যাশনাল হেল্পলাইন আছে। আর আর কিচ্ছু না পারলে আপনি যদি ইমিডিয়েট একটা প্রবলেমে পড়েন, আপনার ফোনটা থেকে 999 বা 109-এ ফোন করেও আপনি কিন্তু সেই কালপ্রিটটাকে ট্র্যাক ডাউন করতে পারবেন এবং আইনগত ব্যবস্থাটা নিতে পারবেন। এটা নারী পুরুষ উভয়। তো এটাতে আপনার আইডেন্টিটিও ডিসক্লোজ হবে না, আপনি আপনার সমস্যাটা থেকে একটু হলেও আপনি একটা সংস্থার সাহায্যে, সরকারের সাহায্যে রিলিফ পেতে পারেন। আর সবচেয়ে অবশ্যই ইম্পর্টেন্ট তাই। কথা আমরা আপনার সচেতনতা। আপনি শেষ করুন। জি, ওটাই বলছি যে সাইবার সিকিউরিটি হাইজিন যেটা, এইটা একটু নিজেদের মধ্যে। আপনি দেখেন এখন এআই বা ডিপসেক এগুলা দিয়ে এত রকমের ভিডিও রেকর্ডিং, সেটা অনেক কিছু করা সম্ভব, বুঝতে পেরেছি। আমরা একটু শেষ করতে চাই ডক্টর নেহাল করিমকে দিয়ে। নেহাল করিম, আমরা আসলে যারা নাগরিক হিসেবে আছি তাদের ব্যাপারে একটু বলুন না, যে মানে আমরা তো একটা শুনলাম যে কি কি করতে পারেন, মানে তারা আসলে কি কি জায়গায় মানে মানে স্ট্রিক্ট থাকলে অন্ততপক্ষে এই ডিজিটাল যুগে মানে কেউ ট্র্যাপে ফেলবে, ডিজিটালি ট্র্যাপে ফেলা থেকে একটু দূরে থাকতে পারবে, একটু যদি পরামর্শ দিতেন। কথা বললে অনেক কিছু বলা যায়, খুব সংক্ষেপে বলি, ব্যক্তি বিশেষের চারিত্রিক দৃঢ়তা থাকলে তাহলে হি ক্যান এসকেপ ফ্রম অল দিস থিংস। কিন্তু আমাদের তো কারোই 98% লোকের চারিত্রিক দৃঢ়তা নেই বাংলাদেশে। কাজে কেউ না কেউ এই ট্র্যাপে পড়বে এবং পড়তে খুব ভালো লাগে। বিগত সরকারের আইনমন্ত্রী, তারপর বিদ্যুৎ, অমুক সমুক, মানে 1 ডজনের বেশি মন্ত্রী এই কি বলে এই এই ট্র্যাপে পড়েছিল। সবাই জানে, আপনারাও জানেন, আমরা জানি কিছু হয়েছে, হয়নি। কারণ আমাদের দেশের সুশাসনের অভাব, আইন প্রয়োগের অভাব, মানে আইন আছে, উই আর আনএবল টু ইমপ্লিমেন্ট দোজ। সেই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানেরও সীমাবদ্ধতা আছে। কাজে এখানে অনেক কিছু বললাম পাশ্চাত্য দেশের দিকে তাকিয়ে, দ্যাট ওন্ট বি ফিজিবল। কাজে আমি মনে করি এগুলি চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে আত্মসম্মান বোধ না জাগবে, চারিত্রিক দৃঢ়তা না জাগবে, ততক্ষণ পর্যন্ত এগুলি চলতে থাকবে। এগুলি মানে বলে লাভ নেই আমি মনে করি। অবশ্যই তাই। এর সঙ্গে লোভটাও অনেক বড় কার্যকর, মানে নেতিবাচক অর্থে কার্যকর ভূমিকা রাখে। আমরা এই পর্বে থামছি। ব্যারিস্টার সুমাইয়া আজিজ এবং ডক্টর নেহাল করিম, দুজনকে আবারও অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ।